জানেন, তিলোত্তমা কলকাতা এমন একটা শহর যেখানে রাত নাকি কখনো পুরো ঘুমায় না। ল্যাম্পপোস্টে হলুদ আলো, ভিজে রাস্তা, আর দূরে ট্রামের খটাং খটাং ঘন্টার শব্দ। ওই যে শুনতে পাচ্ছেন না শব্দ? সব কিছুই যেন স্বাভাবিক, কিন্তু কিন্তু সব কি সত্যি স্বাভাবিক? প্রতিদিন হাজার হাজার মানুষ হাসপাতালে যায়, তাদের ভরসা একটাই, ডাক্তার। কারণ তারা বিশ্বাস করে যে হ্যাঁ, ডাক্তার মানেই জীবন। কিন্তু যদি এই বিশ্বাসটাই হয় সবচেয়ে বড় ভুল, যার হাতে আপনি আপনার নিজের হৃৎপিণ্ড তুলে দিচ্ছেন, সেই যদি আপনার হৃৎপিণ্ডটা চায়, শহরের এক কোণে এমনই একজন আছেন যে মানুষের বুকের ভেতরের সেই ধক 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 শব্দটা শুধু শোনেই না, সে সেটা অনুভব করে তার ঘানে, আর অপেক্ষা করে সেই মুহূর্তটার। দিনের আলোয় সে আপনার সামনে দাঁড়িয়ে হয়তো হাসে বলে, আপনার রিপোর্ট দেখে আশ্বস্ত করে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাত নামলেই তার ভিতরে কিছু একটা জেগে, সে আমাদের মাঝেই আছে, হয়তো আপনার খুব কাছে। কি আপনি তার আন্ডারে কি আপনার ট্রিটমেন্ট করাচ্ছেন না? তো যদি করান তাহলে খুব সাবধান। নমস্কার। আজ সন্ধ্যের ছায়ায় শুনবেন দীনেশ চ্যাটার্জির লেখা আমি ডাকিনি। গল্প শুরু হওয়ার আগে বলে দিই, গল্পের সাথে যদি কোনো বাস্তবের মিল থেকে থাকে সেটা অনিচ্ছাকৃত এবং এটি কাকতালীয়। গল্পটি আনন্দ সহকারে গ্রহণ করুন। চলুন এবার গল্পে ফেরা যাক। শহর কলকাতার বুকে যখন রাত নামে, যখন ট্রাম লাইনগুলো নিঝুম হয়ে পড়ে আর ল্যাম্পপোস্টের হলুদ আলোয় কুয়াশা দানা বাঁধে, তখন আমার আসল দিন শুরু হয়। আমি নিহারিকা, ডক্টর নিহারিকা সেন, বয়স 35। কিন্তু আমার অভিজ্ঞতার ঝুলিতে এমন কিছু জিনিস আছে যা পৃথিবীর কোনো মেডিকেল টেক্সট বুক শেখাতে পারেনি। আমি এক নামী হাসপাতালের কার্ডিওলজিস্ট বা হার্ট স্পেশালিস্ট। মানুষ আমার চেম্বারে আসে কাঁপা কাঁপা হাতে রিপোর্ট নিয়ে, তাদের প্রিয়জনের ধকধকানি থামতে বসা হৃৎপিণ্ডটা সচল করার আর্জি নিয়ে। তারা আমাকে জীবনদাত্রী বলে প্রণাম করে। তারা জানে না যে হৃৎপিণ্ডটা তারা বাঁচাতে চাইছে, সেই মাংসপিণ্ডটির স্বাদ আমার জিভে কতখানি সুস্বাদু। আমি একজন ডাকিনী। হ্যাঁ, ঠিক শুনেছেন, আমি একজন মহাশক্তির আধার, ডাকিনী। এই পরিচয়টি আমি কোনো ঘৃণা বা অপরাধ বোধ থেকে বলছি না, বরং বলছি এক চূড়ান্ত রাজকীয় গর্বের সাথে। সাধারণ মানুষ তাদের দুর্বলতা নিয়ে বেঁচে থাকে। তারা রোগকে ভয় পায়, বার্ধক্যকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। কিন্তু আমি মৃত্যুর ঊর্ধ্বে। আমি প্রকৃতির এক আদিম অন্ধকার শক্তির বরকন্যা। আমার শিরায় কোনো সাধারণ লাল রক্ত বইছে না, বইছে এক কালচে লাল আগ্নেয়গিরির লাভা, যা আমাকে দিয়েছে অমানসিক ক্ষিপ্রতা, তীব্র ঘ্রাণ শক্তি আর এক অনন্ত ক্ষুধা। আমার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটটা বেশ পরিপাটি। ড্রয়িং রুমে আমার সাফল্যের মেডেল আর সার্টিফিকেট সাজানো। আমার স্বামী অনিমেষ, ও একজন স্থপতি, খুব শান্ত স্বভাবের মানুষ। ওর হাতেও বড় বড় অট্টালিকার নকশা বানায়। অনিমেষ আমাকে দেবীর মতো শ্রদ্ধা করে।
ও ভাবে ওর স্ত্রী সারাদিন হাসপাতালে এমার্জেন্সি আর অপারেশন থিয়েটারের হাড় ভাঙা খাটুনি কেটে যখন বাড়ি ফেরে তখন সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। রাতে যখন অনিমেষ আমায় জড়িয়ে ধরে তখন আমি ওর গলার ক্যারোটিপ ধমনের স্পন্দন অনুভব করি। ওর উষ্ণ রক্ত আমার চামড়ার ওপার থেকে ডাক দেয়। নিহারিকা, তুমি আমায় অস্বাদ করো। আমি তখন অনেক কষ্টে নিজেকে সম্বরণ করি। আমার দুই ছোট্ট প্রাণ, তিন্নি আর মিন্নি। তিন্নি বড়, ওর বয়স হবে 6, আর মিন্নি মাত্র 3। ওরা আমাকে মা বলে যখন জাপটে ধরে তখন আমার মনে হয় আমি এক সোনার খাঁচায় বন্দি। আমি ওদের ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার ওপর এখন এবার একটা পর্দা পড়ে গেছে। ওরা যখন আমার বুকে মাথা রাখে তখন আমি ওদের হৃৎপিণ্ডের ধকধকানি শুনি না, আমি শুনি এক ক্ষুধার ডাক, এক অদ্ভুত টান অনুভব করি। আচ্ছা, ওদের নরম রক্ত কি মধুর হবে নাকি তেতকুটে? আমি নিজেই নিজের ভাবনা দেখে চমকে উঠি, আবার পরক্ষণেই এক পৈশাচিক উল্লাসে হেসে উঠি। ওদের নিষ্পাপ মুখগুলো যখন আমার বুকের কাছে থাকে তখন আমার পাথরের হৃৎপিণ্ডটা মাঝে মাঝে কেঁপে ওঠে। আমি ওদের মা, ওদের রক্ষক, কিন্তু সূর্য ডুবলে ওই ডাক্তারের সাদা ড্রেস পরা আদর্শ মা ও স্ত্রী বদলে যায় এক বিভীষিকায়। আমার চোখ দুটো তখন আগুনের গোলার মতো জ্বলতে থাকে, হাতের নরম নখগুলো ইস্পাতের চেয়েও শক্ত হয়ে চিরে বেরিয়ে আসে। আমি তখন আর নিহারিকা নই, আমি তখন এক আদিম শিকারী। বিজ্ঞানের জগতে আমরা কার্ডিওলজিস্টরা মনে করি আমরা জীবনের ছন্দকার। একটি স্টেথোস্কোপ দিয়ে আমরা হৃৎপিণ্ডের যে শব্দ শুনি তাকে বলি কার্ডিয়াক সাইকেল। কিন্তু আমি ডক্টর নিহারিকা সেন, আমি জানি সেই শব্দের আড়ালে এক আদিম হাহাকার লুকিয়ে থাকে। আজ যখন আমি হাসপাতালের ঝকঝকে ওটিতে দাঁড়িয়ে সাদা মাস্ক পরি তখন কেউ জানে না সেই মাস্কের আড়ালে আমার ঠোঁট দুটো কতটা তৃষ্ণার্ত হয়ে থাকে। হাসপাতালের সাদা করিডোরগুলো হয় আমার শিকার ধরার সবচেয়ে নিরাপদ চারণভূমি। সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ হলো আমার ছদ্মবেশ। সেদিন রাতের কথা বলি, হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি ছিল সোমনাথ চ্যাটার্জি, এক কুখ্যাত রাজনৈতিক মাফিয়া। ওর হাত কত মানুষের রক্তে রাঙানো তার হিসেব নেই। হার্টের ব্লকেজ নিয়ে ও বেডে শুয়েছিল। জানেন, ওর মতো পাপী আর জঘন্য পুরুষের রক্তের একটা বন্য আর কষাটে স্বাদ থাকে যা আমাকে নেশাতুর করে তোলে। রাত তখন 2:30। আইসিইউতে আমি আর সোমনাথ একা। সোমনাথের চওড়া বুকটা ওঠানামা করছিল। আমি মাস্কটা সরিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে এলাম। আমার নিঃশ্বাসের উত্তাপ ওর জ্ঞানহীন শরীরের এক ধরনের শিশিরানি জাগালো। আমি অলৌকিক শক্তি প্রয়োগ করে সিসিটিভিটা অকেজো করে দিলাম। তারপর আমি আমার ডান হাতের তরজরিটা ওর বুকের বাঁ দিকে রাখলাম। আমার নখটা তখন লেন্সের মতো ধারালো। কোনো সার্জিক্যাল ব্লেড ছাড়াই আমি ওর চামড়াটা চিরে ফেললাম, ঠিক যেমন করে একটা পাকা ডুমুর ফালা করা হয়। ফেঁকে দিয়ে বেরোলো সেই তপ্ত নোনতা রক্ত যা আমার মুখের ওপর ছিটকে এলো। সেই ঘ্রাণ আমার মস্তিষ্ক অবশ হয়ে গেল এক স্বর্গীয় তৃপ্তিতে। আমি ওর পাঁচটায় অবলীলায় ফাঁক করে ভেতরে হাত ঢোকালাম। আমার হাতের তালুতে তখন সোমনাথের চ্যাতার হৃৎপিণ্ডে লাফাচ্ছে। কি ধক শব্দ! উফ! আমি মুখ নামিয়ে সরাসরি সেই কাঁচা মাংসে কামড় বসালাম। গরম রক্ত আমার গাল বেয়ে গড়িয়ে নামছে। প্রতিটা কামড়ে আমি অনুভূত করছিলাম সোমনাথের সব শক্তি। ওর সব পাপ আমার নিজের শরীরে মিশে যাচ্ছে। মানুষের হৃৎপিণ্ড চিবিয়ে খাওয়ার মধ্যে যে আদিও আনন্দ আছে তা কোনো অভিজাত ডিনারেই পাওয়া সম্ভব নয়।
পুরো হৃৎপিণ্ডটা শেষ করে আমি নিপুণভাবে ক্ষতস্থানটা সেলাই করে দিলাম। কেউ ধরতেই পারবে না যে ভেতরের যন্ত্রটা নেই। আমার অলৌকিক শক্তি প্রয়োগ করে রক্ত আর রক্তের দাগ পরিষ্কার করতে আমার বেশি সময় লাগলো না। কিছুক্ষণ পর নার্সরা যখন ঘরে ঢুকলো, তারা দেখলো ডক্টর নিহারিকা সেন খুব বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। আই এম সরি সিস্টার, পেশেন্টকে বাঁচানো গেল না, মাল্টি অর্গান ফেলিওর। খুব নিচু গলায় বললাম আমি। আমার অভিনয়ের কাছে বড় বড় অভিনেতারাও হার মেনে যাবে। ভোরবেলা বাড়ি ফেরার পথে গাড়ির লুকিং গ্লাসে নিজের শান্ত মুখটা দেখলাম। আমার ঠোঁটের কোণে তখনও রক্তের সেই অদৃশ্য রেশ লেগেছিল। কলিং বেল বাজাতেই অনিমেষ দরজা খুলল। খুব ধকল গেল তো আজ নিহারিকা, চোখগুলো লাল হয়ে আছে তোমার। হ্যাঁ অনিমেষ, একজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিলাম, খুব পারলাম না। অনিমেষ আমাকে জড়িয়ে ধরল। আমি ওর পিঠে হাত রাখলাম। ও জানে না ওর অতি দয়ালু ডাক্তার স্ত্রী আজ রাতেই এক অসুরের হৃৎপিণ্ড চিবিয়ে প্রাতটা সেরেছে। আমি নিহারিকা, আমি আপনাদের শহরের সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্ট। আপনারা যখন আমার রাস্তায় দেখেন সম্মান করেন, কিন্তু সাবধান, আমার তীক্ষ্ণ কান আপনাদের হৃৎপিণ্ডের শব্দ শুনছে। আপনাদের হৃৎস্পন্দন আমাকে তৃপ্ত দেয় না, আমাকে তৃপ্ত দেয় সেই স্পন্দন থেমে যাওয়ার মুহূর্তটি এবং আপনার শরীরে সেই উষ্ণ নোনতা স্বাদ। পরের বার যখন আমার ক্লিনিকে আসবেন, মনে রাখবেন আমি শুধু আপনাদের হার্ট রেট দেখছি না, আমি দেখছি আমার আজকের ডিনারটা কতটা সুস্বাদু হবে। আমার 35 বছরের সফল জীবনটা আসলে একটা খোলস মাত্র। আমার আসল জন্ম হয়েছিল ঝাড়গ্রামের এক অন্ধকার অরণ্যে, যেখানে আমি হারিয়েছিলাম আমার মানবতা আর পেয়েছিলাম এক কালজয়ী পৈশাচিক ক্ষমতা। 2 বছর আগে আমি আর অনিমেষ সিদ্ধান্ত নিয়েছিলাম কোথাও একসাথে যাব, কয়েকদিন ছুটি কাটিয়ে আসব। সেই কথা মতো আমরা গিয়েছিলাম ঝাড়গ্রামের এক শতাব্দী প্রাচীন রাজবাড়িতে। জঙ্গলমহল সেই রুক্ষ লাল মাটি, শাল আর মহুয়ার তীব্র গন্ধ আমাকে যেন একটা অচেনা ঘোরে আচ্ছন্ন করে ফেলেছিল। রাজবাড়ির প্রবীণ কেয়ারটেকার গজেন্তা, যার গায়ের চামড়া তামাকের পাতার মতো কুচকানো, তিনি আমাদের সতর্ক করে বলেছিলেন, দিদিমণি, বলছি ডুলুং নদীর ওপারে ওই যেখানে শালবনটা পাহাড়ে করলে নিশ্চে না, ওদিকে ভুলেও কিন্তু পা বাড়াবেন না। ওখানে একটা প্রাচীন মন্দির আছে। মন্দিরটা সাধারণ মানুষদের জন্য নিষিদ্ধ। লোকগাথা বলে ওরা ডাকিনী মায়ের থান। ওখানকার দেবীর নররত্ন ছাড়া অন্য কিছুতে তৃপ্ত হন না। আমি তখন 35 বছরে জেদি এক ডাক্তার। বিজ্ঞানের যুক্তির দম্ভে আমার পা মাটিতে পড়তো না। আমি গজেন্দাকে হেসে বলেছিলাম, গজেন্দা, আমি কার্ডিওলজিস্ট, মানুষের শরীর আমি প্রতিদিন কাটি, আমি কোনো জাদুটোনা বা ডাইনি বলে কিছু মানি না। গজেন্দা শুধু মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলেছিলেন। তার সেই করুণ চাউনি আমি আজও বুঝতে পারি। সেদিন ছিল অমাবস্যা। আকাশটা যেন কালো মখমলের চাদর গায়ে দিয়েছিল, তার ওপর একটা নক্ষত্রও ছিল না। রাজবাড়ির বাগানে অনিমেষ আর মেয়েরা তখন বারবিকিউ পার্টি করছিল। হাসাহাসি আর মাংস পোড়ার গন্ধে বাতাস ভারী ছিল। আমি সবার অলক্ষ্যে বাগান থেকে বেরিয়ে পড়লাম। বনের ভেতর ঢুকতেই এক অদ্ভুত শীতলতা আমার শরীরকে জড়িয়ে তুলল। ঝিঝি পোকার ডাকগুলো হঠাৎ একচোখে থেমে গেল, আর এক গভীর নিস্তব্ধতা গ্রাস করল চারপাশ। আমার নাকে আসছিল পচা লতা পাতা আর প্রাচীন গন্ধ। শালবনের ঝোপঝাড় চিরে আমি যখন ডুলুং নদীর ওপারে পৌঁছালাম, তখন অন্ধকার যেন জমাট বেঁধে পাথরের মতো হয়ে গেছে। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দটাও যেন কোনো অশুভ মন্ত্রের মতো শোনাচ্ছিল। হঠাৎ সামনে ভেসে উঠল সেই মন্দির,
জীর্ণ কালো কুচকুচে পাথরে তৈরি, লতাপাতায় এমনভাবে ঢাকা যেন মাটির গভীর থেকে কোনো নরকঙ্কাল মাথা চারা দিয়ে উঠেছে। মন্দিরের দেয়ালে খোদাই করা ছিল কিছু বিভৎস নারী মূর্তি, যাদের হাতে ছিল কাঁটামণ্ড, আর চোখগুলো কোটর থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল। মন্দিরের ঠিক সামনে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন রক্তজবার গাছ। ঘন কালো রাতে সেই ফুলগুলো যেন সত্য ছড়া রক্তের মতো জ্বলজ্বল করছিল। আমি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। সেখানে কোনো বিগ্রহ ছিল না, শুধু একটা প্রকাণ্ড কালো পাথর বা দেবী ছিল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অবহেলিত হয়ে পড়েছিল। আমি কোনো এক সম্মোহনে আচ্ছন্ন হয়ে সেই বেদির সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার ব্যাগে থাকা সামান্য ফুল আর ধূপ দিয়ে আমি পুজোয় বসলাম। আমি জানতাম না আমি কেন পুজো করছি, কিন্তু আমার ভেতরে এক আদিম আমিত্ব তখন আমাকে চালিত করছিল। আমি মনে মনে প্রার্থনা করলাম, মা, আমি মানুষের শরীর নিয়ে নাড়াচাড়া করি, কিন্তু আমি এই নশ্বর ক্ষমতার ঊর্ধ্বে উঠতে চাই। আমি চাই এমন শক্তি যাতে আমি মানুষের জীবনের স্পন্দন নিয়ন্ত্রণ করতে পারি। আমাকে অজেয় করো, আমাকে তোমার মতো শক্তিশালী করো। হঠাৎ মন্দিরের ভেতরটা থরথর করে কাঁপতে শুরু করলো। এক পচা মাংসের গন্ধ আমার নাকে এলো। আমি অনুভব করলাম আমার পেছন থেকে এক দীর্ঘ শীতল ছায়া আমার শরীরের ওপর চেপে বসছে। আমি ফিরতে চাইলাম, কিন্তু আমার শরীর পাথরের মতো জমে গেল। ঠিক তখনই আমার ডান হাতের তালুটা বেদির এক তীক্ষ্ণ কোণে চিরে গেল। আমার তাজা উষ্ণ রক্ত ঝরঝর করে পড়তে লাগলো সেই প্রাচীন কালো পাথরের ওপর। মন্দির থেকে এক অমানসিক অট্টহাসি প্রতিধ্বনিত হয়ে এলো। পরের মুহূর্তেই শুরু হলো যন্ত্রণার এক মহাপ্রলয়। আমার মনে হলো আমার শিরদাঁড়া দিয়ে কেউ উত্তপ্ত লাভা ঢেলে দিচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে বেরিয়ে এলো এক জন্তুর আর্তনাদ। আমার শরীরের প্রতিটি হাড় মটমট করে ভেঙে নতুন করে গড়ে উঠতে লাগলো। আমার পিঠের পেশিগুলো লোহার মতো শক্ত হয়ে গেল। আমি নিজের চোখের সামনে দেখলাম আমার হাতের সাধারণ নখগুলো তলোয়ারের মতো লম্বা হয়ে ফুঁড়ে বেরিয়ে আসছে। আমার মাড়ি চিরে বেরিয়ে এলো 4টি দীর্ঘ শিকারী দাঁত। আমার শ্রবণ শক্তি এমন তীক্ষ্ণ হলো যে আমি কয়েক মাইল দূরে রাজবাড়ির ঘরে অনিমেষের ঘড়ির কাঁটার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার ঘ্রাণ শক্তি দিয়ে আমি অনুভব করলাম বনের গভীরে লুকানো শিয়ালের শরীরের পশমের গন্ধ, আর রাজবাড়িতে আমার মেয়েদের কচি রক্তের সেই মাদকতার উষ্ণতা। আমি তখন আর নীহারিকা নেই, আমি তখন দেবী ডাইনির এক পার্থিব সত্তা। আমার শরীরের ভেতর এক আদিম ক্ষুধা দাউ দাউ করে জ্বলে উঠল। সেই ক্ষুধা সাধারণ খাবারের নয়, সেই ক্ষুধা ছিল জীবন্ত প্রাণীর উষ্ণ রক্ত আর কাঁচা হৃৎপিণ্ডের। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি মন্দিরের বাইরে শুয়ে আছি। কিভাবে সেখানে এলাম তা জানা ছিল না। হঠাৎ দেখলাম অন্ধকারে একজোড়া সবুজ চোখ জ্বলছে। একটা বিশাল বুনো বরাহ আমার দিকে তাকাচ্ছে। এক লহমায় আমি বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। কোনো অস্ত্র ছাড়াই আমার নখ দিয়ে ওর পেটটা চিরে ফেললাম, ঠিক যেমন করে আমি অপারেশনের টেবিলে সার্জারি করি। উষ্ণ রক্ত যখন আমার মুখে ছিটকে এলো, তখন প্রথমবার আমি অনুভব করলাম এক স্বর্গীয় তৃপ্তি। আমি বুঝলাম দেবী আমার প্রার্থনা শুনেছেন, তিনি আমাকে বর দিয়েছেন, কিন্তু বিনিময়ে কেড়ে নিয়েছেন আমার মানবতা। আমি যখন রাজবাড়িতে ফিরলাম, তখন আমি আবার সেই শান্ত ডক্টর নীহারিকা। আমার নখ আবার ছোট হয়ে গেছে, চোখ দুটো শান্ত হয়ে গেছে, কিন্তু আমার মনের ভিতরটা ছিল সেই জ্বলন্ত শ্মশান। অনিমেষ আমাকে থেকে চমকে উঠল। নীহারিকা, তোমার গায়ে এই কাদার দাগ কেন? আর তোমার চোখগুলো, ওগুলো এরকম লাল হয়েছে কেন? কিছু না অনিমেষ, বনে একটু ঘুরতে গিয়েছিলাম, চলো খেয়ে নিই, আমরা খুব খিদে পেয়েছি। সেদিন রাতে আমি সাধারণ খাবার মুখে তুলতে পারিনি। আমি শুধু অনিমেষের দিকে তাকিয়ে ভাবছিলাম ওর গলার ওই ধমনীটা কাটলে কতটা রক্ত বেরোবে, ওর হৃৎপিণ্ডটা কি খুব মিষ্টি হবে। সেই রাত থেকে আমি আর সাধারণ নীহারিকা নই। ঝাড়গ্রামের সেই জঙ্গল থেকে ফিরে এসেছে এক ডক্টর ডাইনি,
সাদা অ্যাপ্রন আর স্টেথোস্কোপ এখন আমার শিকার ধরার ছদ্মবেশ। লোকে আমায় ভগবান মনে করে প্রণাম করে, আর আমি তাদের হৃৎপিণ্ড দিয়ে আমার তৃষ্ণা মেটাই। কলকাতা শহর বাইরে থেকে দেখলে একে মনে হয় এক প্রাণবন্ত উৎসবের নগরী, কিন্তু আমি জানি এই শহরের মাটির নিচে এক অন্ধকার প্রবাহ বইছে। আমি ডক্টর নিহারিকা সেন, 35 বছরের এক সফল কার্ডিওলজিস্ট। দিনের আলোয় যখন আমি হাসপাতালের করিডোর দিয়ে হাঁটি, আমার স্টেথোস্কোপের মৃদু দুলুনি আর হিল জুতোর খটখট শব্দে এক ধরনের আভিজাত্য থাকে। রোগীরা আমায় দেখে ভগবান মনে করে, সহকর্মীরা আমায় দেখে ঈর্ষা করে। কিন্তু সূর্য যখন গঙ্গার ওপারে মুখ লুকায় আর শহরের ল্যাম্পপোস্টগুলো ফ্যাকাশে হলুদ আলো ছড়াতে শুরু করে, তখন আমার সেই আভিজাত্যের খোলসটা ফেটে বেরিয়ে আসে এক আদিম রক্তপিপাসু সত্তা। আমি এক ডাইনি। ঝাড়গ্রামের সেই অভিশপ্ত মন্দিরের বরদান এখন আমার শিরায় শিরায় এক নিষিদ্ধ নেশার মতো ছুটছে। আমি এখন আর শুধু ডাক্তার নই, আমি এক শহরের রাতের একচ্ছত্র রানী। কলকাতা এখন আমার অপারেশন থিয়েটার, আর এখানকার প্রতিটি মানুষ হয় আমার রোগী, নয়তো আমার খাবার। রাত তখন 12টা। আমি যখন আমার বিলাসবহুল ফ্ল্যাটে ফিরি, তখন ড্রয়িং রুমে আমার স্বামী অনিমেষ অপেক্ষা করে। নিহারিকা, আজও এত দেরি? অনিমেষ উদ্বেগের সাথে আমার হাত ধরতে আসে। আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিই। ওর ধমনী সেই থকথকানি আমার কানে কোনো ড্রাম বাজানোর মতো প্রতিধ্বনিত হয়। কিছু না অনিমেষ, হাসপাতালে অনেক কাজ ছিল, আজকে একটা হার্ট ট্রান্সপ্ল্যান্ট ছিল। আমি যখন ওকে পেরিয়ে বেডরুমে যাই, আমার বড় মেয়ে টিন্নি হঠাৎ ঘুম ভেঙে উঠে বসে। ওর নিষ্পাপ চোখে এক অদ্ভুত আতঙ্ক। ও ইদানিং আমার কাছে একদম আসতে চায় না। ওকে তবে বুঝতে পেরেছে? ওকে দেখেছে মা যখন অন্ধকারে আয়নার সামনে দাঁড়ায়, তখন মার মুখগুলো কীভাবে ইস্পাতের চেয়েও শক্ত হয়ে বেরিয়ে আসে। আমি টিন্নির মাথায় হাত রাখতে চাই, হাসি উড়ে ওঠে। আমি মনে মনে অট্টহাস্য হাসি। বাঘের বাচ্চা যেমন বাঘকে চেনে, আমার নিজের রক্ত হয়তো আমাকে চিনতে শুরু করেছে। আমি নিজেকে সম্বরণ করি। এখন আমার ক্ষুধার সময়। মানুষের খাবারের কোনো স্বাদ এখন আর জিভে নেই। আমি চাই শুধু উষ্ণ নোনতা জীবন্ত রক্ত। কলকাতার আতঙ্ক শুরু হয়েছিল এক গুমোট বৃষ্টির রাতে। পার্ক স্ট্রিটের একটা অন্ধকার গলিতে আমি গাড়িটা পার্ক করছিলাম। সামনে দিয়ে টলতে টলতে আসছিল প্রমোদ মল্লিক, শহরের এক কুখ্যাত নারী পাচারকারী। ওর গায়ের তামাক আর মদের বিশ্রী গন্ধ আমার তীক্ষ্ণ ঘ্রাণেন্দ্রিয়কে উত্তেজিত করে তুলল। কিন্তু তার চেয়েও বেশি আকর্ষণ করছিল ওর হৃৎপিণ্ডের সেই আদিম ছন্দ। আমি কোনো শব্দ না করে ওর পেছনে গিয়ে দাঁড়ালাম। ডাকাইনিদের পায়ে শব্দ হয় না। প্রমোদ পেছন ফেরার সুযোগটুকুও পেল না। আমার ডান হাতের তর্জনীটা ওর ঘরের ঠিক নিচে নরম হাড়ের কাছে বসালাম। মানুষের হাড় ভাঙার সেই মুটমুট শব্দ, ওফ কি যে স্বর্গীয় আরাম! ওর আর্তনাদ ওর গলার ভেতরেই আটকে গেল। তা ছিঁড়ে ফেললাম। চামড়াটা মাখনের মতো কেটে গেল। উষ্ণ তাজা হৃৎপিণ্ডটা যখন আমার হাতের তালুতে থকথক করছিল, তখন আমার তৃপ্তির চরমে। আমি মুখ নামিয়ে ওর গলা থেকে ফিনকি দিয়ে বেরোনো রক্ত খেতে শুরু করলাম। নোনতা উষ্ণ আর অদ্ভুত এক মাদকতায় ভরা সেই স্বাদ। আমার ভেতরের ডাইনি সত্তাটা তখন আনন্দে অট্টহাস্য করছিল। আমি পুরো হৃৎপিণ্ডটা ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেললাম। দাঁতের নিচে কাঁচা মাংসের সেই স্বাদ আমাকে এক অমানসিক শক্তি দিচ্ছিল। পরদিন সকালে প্রমোদের লাশটা পাওয়া গেল। খবরের কাগজে বড় বড় করে ছাপা হলো, শহরে কি কোনো নরখাদক জানোয়ার ঢুকেছে। পুলিশ কমিশনার হিমশিম খাচ্ছিল, আর আমি আমার কেবিনে বসে কফির কাপে চুমুক দিচ্ছিলাম। কেউ জানেই না এই খুনের কারিগর তাদেরই প্রিয় ডক্টর নিহারিকা।
শহরে এক আতঙ্ক ছড়ানোর সাথে সাথে হাসপাতালে এক নতুন ফরেন্সিক হেড এলেন, ডক্টর অভিক চ্যাটার্জি। মানুষটা খুব খুঁতখুঁতে আর অদ্ভুত ধূর্ত। একদিন লাঞ্চ ব্রেকে উনি আমার দিকে তাকিয়ে বললেন, ডক্টর সেন, আপনি কি লক্ষ্য করেছেন গত 1 মাসে যে কটি লাশ পাওয়া গেছে সবার হৃৎপিণ্ড নিখোঁজ? আর কাটার ধরনটা একদম পেশাদার সার্জেনের মতো, যেন কেউ খুব সূক্ষ্মভাবে হৃৎপিণ্ডটা শরীর থেকে আলাদা করেছে। আমি খুব শান্ত গলায় কফির কাপে চুমুক দিয়ে বললাম, তাই নাকি ডক্টর অভিক? হয়তো কোনো সাইকোপ্যাথ সার্জন এসব করেছে। পৃথিবীতে তো আর পাগলের অভাব নেই। আমার এই হাসি বেশি দিন স্থায়ী হয়নি। আমি ভুলে গেছিলাম অন্ধকার থেকে যেমন শক্তি মেলে, সেই অন্ধকারই একদিন আমাদের গিলেও ফেলে। আমার অজান্তেই প্রকৃতি আরও একটা ভয়ানক খেলা শুরু করেছিল, শাখিনীর জাগরণ। ঝাড়গ্রামের সেই জীর্ণ কুচকুচে কালো পাথরের মন্দিরে একটি অলিখিত নিয়ম যুগ যুগ ধরে চলে আসছিল। রক্তের বদলে শক্তি। এই শক্তি কোনো আশীর্বাদ নয়, এটি একটি আদিম চুক্তি। যখন নীহারিকা সেই অমাবস্যা রাতে নিজের অজান্তেই তার তপ্ত রক্ত সেই প্রাচীন বেদিতে উৎসর্গ করেছিল, তখন সে কেবল এক মহাশক্তির আধার হয়নি, সে আসলে সেই মন্দিরের 1000 বছরের পুরনো এক শৃঙ্খল ভেঙে ফেলেছিল। ঝাড়গ্রামে সেই অরণ্যে শক্তি কেবল একা থাকে না, শক্তির সাথে থাকে তার ছায়া। ডাকিনী মায়ের সেই মন্দিরে শক্তির বরদান যেমন থাকে, সেই শক্তিকে পাহারা দেওয়ার জন্য জেগে থাকে এক আদিম প্রহরী, যাকে লোকগাথায় বলা হয় শাখিনী। নিয়ম হলো, যে ব্যক্তি সেই শক্তি অর্জন করবে তাকে আমৃত্যু সেই মন্দিরের সেবা করতে হবে। কিন্তু নীহারিকা ছিল আধুনিক বিজ্ঞানের অহংকারে মত্ত। সে শক্তি চুরি করে নিয়ে চলে এসেছে জনবহুল শহর কলকাতায়। সে ঝাড়গ্রামে সেই অন্ধকারকে তার ড্রয়িং রুম আর অপারেশন থিয়েটারের এসির নিচে বন্দি করতে চেয়েছিল। নীহারিকা যখন কলকাতায় মানুষের হৃৎপিণ্ড খাওয়া শুরু করেছে, তখন থেকেই সেই নিষিদ্ধ শক্তির কম্পন ঝাড়গ্রামের সেই পাতাল ঘরে পৌঁছাতে শুরু করেছিল। শাকিনী অনুভব করেছে যে তার মন্দিরের পবিত্র বা অপবিত্র শক্তি এক অনধিকারীর হাতে পড়ে অপচয় হচ্ছে। নীহারিকা কেবল হৃৎপিণ্ডটুকু খেয়ে নিচ্ছে, কিন্তু শক্তির পূর্ণ তৃষ্ণা মেটাচ্ছে না। তাই শাখে নিয়ে এসেছে সেই শক্তির পূর্ণ প্রকাশ ঘটাতে, সবটুকু রক্ত শুষে নিয়ে প্রকৃতিতে ভারসাম্য ফেরাতে। ঝাড়গ্রামের সেই মন্দির নররক্তে তৃপ্ত হয়। নীহারিকা কলকাতায় এসে নিজের আনন্দের জন্য স্বীকার করছে, কিন্তু মন্দিরের বেদিতে কোনো রক্ত পৌঁছাচ্ছে না। শাখিনী আসলে সেই মন্দিরের সংগ্রাহক। সে কলকাতায় এসেছে নীহারিকার কাছ থেকে সেই ঋণ আদায় করতে। সে মানুষকে আধ খাওয়া অবস্থায় ফেলে রাখছে, কারণ সে কেবল সারটুকু মানে রক্ত নিয়ে বাকিটা ছিবড়ে হিসেবে ফেলে দিচ্ছে, যা সরাসরি ডাকিনী মায়ের অপমানের প্রতীক। শহর কলকাতা এখন আর সেই তিলোত্তমা নেই। এই শহর এখন এক বিশাল মর্গ। যে রাস্তাগুলো একসময় ব্যস্ততায় মুখর থাকত, আজ সেখানে আছে কেবল হিমেল বাতাস আর হাড় কাঁপানো নিস্তব্ধতা। আমি ডক্টর নীহারিকা সেন। আমি জানতাম হৃৎপিণ্ডের ছন্দ কিভাবে পাল্টাতে হয়। আমি জানতাম মৃত্যুর দোরগোড়া থেকে কিভাবে প্রাণ ফিরিয়ে আনতে হয়। কিন্তু ঝাড়গ্রামের সেই অভিশপ্ত মন্দিরের বরদান নিয়ে আমি যখন এই শহরে ফিরলাম, তখন ভেবেছিলাম আমি এখানকার একমাত্র জম। কিন্তু গত 1 সপ্তাহে আমি যা দেখলাম, তাতে আমার নিজের ডাকিনী সত্তাও ভয়ে কুঁকড়ে যাচ্ছে।
সাক্ষী এসে গেছে। সে কোনো নিয়ম মেনে স্বীকার করছে না। সে আমার মতো কেবল হৃৎপিণ্ডটুকু নিয়ে মৃতদেহকে সম্মান দিচ্ছে না, সে শহরটাকে ছিঁড়ে খাচ্ছে। সে তার আদিম ক্ষুধা নিয়ে কলকাতার রাজপথে এক নারকীয় উৎসব শুরু করেছে। সেদিন রাত তখন 2টো। পালিগঞ্জ সার্কুলার রোডের এক অভিজাত ফ্ল্যাটের নিচে ডিউটি করছিল হরেন, এক প্রবীণ সিকিউরিটি গার্ড। আমি আমার গাড়িতে করে ফিরছিলাম, হঠাৎ অনুভব করলাম বাতাসের গন্ধ বদলে গেছে। পচা চামড়া আর দীর্ঘদিনের পচা রক্তের এক উৎকট গন্ধ আমার নাকে এলো। আমি গাড়ি থামালাম। অন্ধকারের ভেতর থেকে একটা অমানসিক আর্তনাদ ভেসে এলো। আমি যখন সেই গেটের কাছে পৌঁছলাম, দেখলাম একটা বিভীষিকা। হরেনকে কেউ দেয়ালের সাথে পেঁচিয়ে ধরেছে। না, কোনো মানুষ নয়, এক লিকলিকে লম্বা কালো ছায়া শাখিনী। তার গায়ের রং পুরা কয়লার মতো, আর তার হাতগুলো মানুষের হাতের চেয়ে অনেক বেশি লম্বা। সে হরেনের গলার নলিটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে। আমি দেখলাম হরেনের শরীর থেকে রক্ত কোনো ফোয়ারার মতো বেরোচ্ছে না, বরং কোনো অদৃশ্য পাম্পের মতো শাখিনী সেই রক্ত শুষে নিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে হরেনের বলিষ্ঠ শরীরটা একটা শুকনো চামড়ার ব্যাগের মতো কুঁচকে গেল। কিন্তু বিভৎসতা সেখানে শেষ হলো না। শাখিনী হরেনের পেটের মাঝখান থেকে অনেকটা মাংস খুবলে কামড়ে ছিঁড়ে নিল। তারপর সেই আধ খাওয়া শরীরটা রাস্তার মাঝখানে একদলা আবর্জনা ভেবে ছুঁড়ে দিল। সে তৃপ্ত নয়, সে কেবল রক্তের স্বাদটুকু নিয়ে মাংসটা বিদ্রূপের মতো ফেলে রেখে গেল। আমার দিকে তাকিয়ে সে একবার তার রক্তমাখা দাঁতগুলো বের করে হাসল। সেই হাসিতে কোনো দয়া ছিল না, ছিল এক পৈশাচিক চ্যালেঞ্জ। দিন সকালে আমার হাসপাতালের মর্গে যখন আরও 4টি দেহ এলো, তখন পুরো শহরটা আতঙ্কে কাঁপছে। বড় বড় নিউজ চ্যানেলগুলো বলছে কলকাতায় কি কোনো আদিম নরখাদক পশু ঢুকেছে। পুলিশ কমিশনার হিমশিম খাচ্ছেন, কিন্তু আমি জানি এ কোনো পশু নয়, এ হলো ঝাড়গ্রামের সেই শাখিনী। ময়নাতদন্তের টেবিলে সেই দেহগুলো পরীক্ষা করতে গেলাম। প্রতিটা লাশের ধরন এক, শরীরের সব রক্ত কেউ যেন জাদু বলে শুষে নিয়েছে। চামড়াগুলো সাদা কাগজের মতো ফ্যাকাশে, আর প্রতিটা লাশের উরু, পেট বা হাতের অনেকটা অংশ আধ খাওয়া। কোনো জানোয়ার এভাবে মাঝপথে খাওয়া ছাড়ে না। শাকিনী এটা করেছে আমাদের ঘৃণা দেখানোর জন্য। সে যেন বলছে, আমি কেবল নির্যাসটুকু খাই, বাকিটা তোদের সমাজের জন্য ফেলে রাখি। আমি মর্গের নিস্তব্ধতা দাঁড়িয়ে অনুভব করলাম শাকিনী আমার খুব কাছেই আছে। মরা লাশের পচা গন্ধ ছাপিয়ে সেই শাকিনীর গন্ধ আমার নাকে এলো। হঠাৎ দেখলাম মর্গের একটা স্ট্রেচার নিজের থেকেই নড়ে উঠল। আমার শীত তারা দিয়ে দেয়, একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারলাম সে কেবল মানুষকে মারছে না, সে আমাকে মানসিক যন্ত্রণা দিতে চাইছে। সে আমার সাজানো সাম্রাজ্যকে এক পৈশাচিক নরকে পরিণত করছে। আতঙ্ক এখন চরমে। পার্ক স্ট্রিটের মতো জনবহুল এলাকায় মানুষ এখন সন্ধ্যে 7টার পর বেরোতে ভয় পায়। সেদিন রাতে শাকিনী এক অভাবনীয় কাণ্ড ঘটালো। একটা চলন্ত ট্যাক্সিকে সে রাস্তার মাঝখানে থামালো। চালকের মাথাটা সে ছিঁড়ে পাশের নর্দমায় ফেলে দিল। তারপর পিছনের সিটে থাকা এক তরুণীকে সে টেনে বের করলো। সকালে যখন পুলিশ সেই তরুণীকে পেল, তখন দেখা গেল তার শরীরের উপরিভাগ সম্পূর্ণ অক্ষত, কিন্তু কোমর থেকে নিচ পর্যন্ত কেউ খুবলে খেয়ে নিয়েছে। তার শিরাগুলোতে এক ফোঁটাও রক্ত ছিল না। শাকিনী এইভাবেই তিলোত্তমা প্রতিটি কোণে তার চিহ্ন রেখে যাচ্ছে। শহর কলকাতার বুকে শাকিনীর চিহ্ন এখন দগদগে ক্ষতের মতো, কিন্তু আমার আসল লড়াইটা শুরু হয়েছে আমার নিজের অন্দরে, আমার দক্ষিণ কলকাতার সেই পরিপাটি ফ্ল্যাটে। আমি কার্ডিওলজিস্ট, আমি মানুষের হৃৎপিণ্ডের সূক্ষ্মতম ছন্দ বুঝি, কিন্তু গত কয়েকদিন ধরে আমি অনুভব করছি আমার নিজের বাড়িতে 3টি হৃৎপিণ্ডের ছন্দ আমার উপস্থিতিতে বদলে যাচ্ছে।
অনিমেষ, টিন্নি আর মিন্নি ওরা এখন আমার কাছে এলে তাদের হার্টবিট স্বাভাবিক থাকে না। ওটা ভয়ে ধকধক করে, যেন কোনো ক্ষুধার্ত বাঘের খাঁচার সামনে ওরা দাঁড়িয়ে আছে। অনিমেষ একজন স্থপতি। ও কাঠামোর ফাটল চেনে। ও জানে কোনো ইমারত কখন ভেতর থেকে আলগা হয়ে যায়। গত 2 বছর ধরে ও আমার চারিত্রিক কাঠামোতে যে ফাটল ধরেছে তা নিঃশব্দে লক্ষ্য করছিল। সেদিন রাত 2টো আমি হাসপাতাল থেকে ফিরেছি। আমার সাদা অ্যাপ্রনটা আমি লন্ড্রিতে দিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমার নখের কোণে লেগে থাকা সেই জমাট বাঁধা কালচে রক্ত আমি পুরোপুরি ধুয়ে ফেলতে পারিনি। আমি যখন বেডরুমে ঢুকলাম, দেখলাম অনিমেষ এক দৃষ্টে দেয়ালের দিকে তাকিয়ে বসে আছে। আমাকে দেখেই ও শিউরে উঠল, যেন কোনো ভূত ঘরে ঢুকেছে। নিহারিকা, তুমি কি জানো তোমার শরীর থেকে এখন কিসের গন্ধ আসে? ওর গলার স্বরটা ছিল কর্কশ। আমি মায়াবী হাসির একটা প্রলেপ মাখালাম মুখে। কেন অনিমেষ, হাসপাতালের ওষুধের গন্ধ হবে হয়তো? না নিহারিকা, না। ও উঠে দাঁড়ালো, ওর চোখ দুটো লাল। না নিহারিকা, না, ওটা ওষুধের গন্ধ নয়, ওটা মানুষের মাংস আর রক্তের গন্ধ। আর সবচেয়ে বড় কথা, গত রাত্রে আমি তোমার আলমারির তলায় ওই রক্ত মাখা জামাটা দেখেছি। ওই রক্ত কার নিহারিকা, বলো, ওই রক্ত কার? আমার শিরদাঁড়া দিয়ে একটা একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি কোনো উত্তর না দিয়ে বাথরুমে ঢুকে শাওয়ারটা ছেড়ে দিলাম। জলের ধারায় নিজের শরীরটা খুঁজতে খুঁজতে আমি অনুভব করলাম আমার নখগুলো টাইলসের ওপর আঁচড় কাটছে। অনিমেষ এখন আর আমাকে দেবীর মতো শ্রদ্ধা করে না, ও আমাকে বিভীষিকা হিসেবে চিনে ফেলেছে। সবচেয়ে বেশি দগ্ধ করে আমার ওই 2টো ছোট্ট প্রাণীর ওই চাউনি। টিন্নি বড়, ওর বয়স 6। ও ইদানিং আমার কাছে আসতেই চায় না। সেদিন বিকেলে আমি যখন মিন্নিকে আদর করতে গেলাম, ও আচমকা চিৎকার করে কেঁদে উঠল। ওর ছোট্ট হাত দিয়ে ও আমার মুখটা ঠেলে দিয়ে সরিয়ে বলল, মা, তোমার দাঁতগুলো এত বড় কেন? তুমি মিন্নিকে কামড়ে দেবে মা। মিন্নি কাঁদতে কাঁদতে অনিমেষের পায়ের আড়ালে গিয়ে লুকালো। টিন্নি দরজার আড়াল থেকে এক দৃষ্টে আমার দিকে তাকিয়েছিল। ওর চোখে ভালোবাসা নেই, আছে এক অবর্ণনীয় ঘৃণা মেশানো আতঙ্ক। ও ইদানিং ড্রয়িং রুমের দেয়ালে খড়ি মাটি দিয়ে অদ্ভুত সব ছবি আঁকে। এক লম্বা চুলের ছায়া, যার হাতে একটা রক্তাক্ত মাংসপিণ্ড। আমি বুঝতে পারছি শিশুরা অলৌকিক অশুভ শক্তিকে বড়দের চেয়ে দ্রুত চিনতে পারে। ওরা বুঝতে পেরেছে যে ওদের মা এখন আর মা নেই, সে এখন এক আদিম শিকারী। আমি যখন ওদের জড়িয়ে ধরি, তখন ওরা আমার বুকের সেই স্পন্দন পায় না যা ওদের ঘুম পাড়ায়। ওরা পায় এক অনন্ত ক্ষুধার হাহাকার। আমার পাথরের হৃৎপিণ্ডটা মাঝে মাঝে কেঁপে ওঠে ঠিকই, কিন্তু পরক্ষণে এক পৈশাচিক উল্লাস আমার মাতৃত্বকে গিলে খায়। গত পরশু রাতে অনিমেষ ডিনার টেবিলে এক অদ্ভুত নিষ্ঠুর পরীক্ষা করল। ও এক বাটি মাংসের স্টু আমার সামনে রেখে বলল, খাও নিহারিকা, খাও। তুমি তো ইদানিং আমাদের সাথে ভাত খাও না, দেখো তো এটা তোমার রুচি মতো হয়েছে কি না। আমি 1 চামচ মুখে দিতে কাঁথা গলিয়ে উঠল। ওটা ছিল সাধারণ পাঁঠার মাংস, যা এখন আমার জিভে আর পচা ঘাসের মতো লাগে। আমি বিরক্তির সাথে থুতু ফেলে উঠে দাঁড়ালাম। অনিমেষের ঠোঁটে তখন এক ক্রূর হাসি। কি হলো, গলায় আটকাচ্ছে নাকি তোমার এখন শুধু উষ্ণ আর কাঁচা রক্তই পছন্দ? বলো নিহারিকা, তুমি আসলে কে? বলো, তুমি কে? অনিমেষ, নিজের সীমায় থাকো। আমার গলার স্বরে ঘরের জানলার ভারী পর্দাগুলো থরথর করে কেঁপে উঠল। ডাইনিং টেবিলের ওপর রাখা দামি কাচের জগটা কোনো ছোঁয়া ছাড়াই চুরমার হয়ে ভেঙে গেল। অনিমেষ স্তম্ভিত হয়ে গেল। ও বুঝতে পারল এটা কোনো সাধারণ রাগের বহিঃপ্রকাশ নয়, এটা একটা অলৌকিক ক্রোধ, এক মহাশক্তির আস্ফলন। টিন্নি আর মিন্নি আতঙ্কে পাশের ঘরে দৌড়ে পালালো। অনিমেষ কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ল। ওর চোখের তখন অশ্রু আর ঘৃণার এক অদ্ভুত সংমিশ্রণ। তুমি সেই নিহারিকা নও যাকে আমি ভালোবেসেছিলাম।
ঝাড়গ্রামের সেই অন্ধকার তোমাকে কুড়ে কুড়ে খেয়েছে। তুমি আমাদের বাড়ির ভেতরে থাকা এক কাল সর্প। এখন আমার বাড়িতে এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ চলছে। অনিমেষ রাতে দুই মেয়েকে নিয়ে আলাদা ঘরে শোয়। ও দরজার ভিতর থেকে খিল দিয়ে দেয়, যেন বাইরে কোনো ডাকাত নয়, এক ডাইনি দাঁড়িয়ে আছে। আমি করিডোরে অন্ধকারে পায়চারি করি। দরজার ওপার থেকে আমি ওদের তিনটে হৃৎপিণ্ডের শব্দ শুনি, ধক 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 ধক। ওটাই এখন আমার রাতের একমাত্র সঙ্গিনী। আমি জানি শাকিনী বাইরের ব্যালকনিতে কার্ড এসে বসে আছে। সে সফল। সে আমার ঘরটাকেও শ্মশান বানিয়ে ফেলেছে। আমার নিজের রক্তই এখন আমাকে ত্যাগ করতে শুরু করেছে। আমার ভিতরে থাকা ডাইনি সত্তা আমায় প্রলুব্ধ করে। কেন মায়ার বাঁধনে আটকে আছিস নিহারিকা? এই তিনটে হৃৎপিণ্ড তো তোরই হাতের মুঠোয়। খেয়ে নে ওদের, সব সন্দেহের অবসান হবে। কিন্তু আমি এখনো পারছি না। আমার মাতৃত্ব বোধ এখনো কোথাও একটা মৃতপ্রায় লতার মতো ঝুলে আছে। কিন্তু কতক্ষণ? শাকিনীর হত্যালীলা যখন বাড়ছে, আমার ক্ষুধার আগুনও তত বাড়ছে। শহর কলকাতা আজ রাতে এক মৃত নগরীতে পরিণত হয়েছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলো যেন ফ্যাকাশে হয়ে গেছে আতঙ্কে। আমার দক্ষিণ কলকাতার ফ্ল্যাট এখন কেবল শ্মশানের নিস্তব্ধতা। আমি করিডোরে দাঁড়িয়েছিলাম, আমার বুকের ভেতরে এক অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছিল। হঠাৎ আমার কানে এলো এক অমানসিক অট্টহাসি, যা আমার ড্রয়িং রুমের কাঁচগুলো চুরমার করে দিল। আমি দৌড়ে তিন্নি আর মিন্নির ঘরে গেলাম। দরজাটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে চলে গেছে। ভেতরে গিয়ে দেখলাম এক বিভৎস দৃশ্য। শাকিনী সেই লিকলিকে লম্বা কালো রঙের ছায়াটা আমার দুই মেয়ের বিছানায় বসে আছে। ওর সাপের মতো লম্বা চুলগুলো তিন্নি আর মিন্নিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ছেড়ে দে ওদের! আমি গর্জন করে উঠলাম। আমার ইস্পাতের মতো নখগুলো বেরিয়ে এলো। শাকিনী এক অদ্ভুত পৈশাচিক স্বরে হাসল। নিহারিকা, তুই ঝাড়গ্রামের দেবীর শক্তি চুরি করে কলকাতায় সংসার পেতেছিস। এই শুদ্ধ রক্ত দুটো এখন দেবীর রক্তবেদিতে উৎসর্গ হবে। তোর যদি সাহস থাকে তবে আয় সেই মন্দিরে যেখান থেকে তোর এই পৈশাচিক যাত্রা শুরু হয়েছিল। এক পলকে শাকিনীর কুয়াশার মতো মিলিয়ে গেল। বিছানায় পড়ে রইল শুধু কয়েকটা রক্তজবা আর আমার সন্তানদের গায়ের সেই মিষ্টি গন্ধ। আমি বুঝলাম শাকিনী ওদের তুলে নিয়ে গেছে ঝাড়গ্রামের সেই ডুলুং নদীর ওপারের অভিশপ্ত মন্দিরে। আমার ৩৫ বছরের সফল জীবন, আমার কার্ডিওলজিস্টের অহংকার, আমার নতুন পাওয়া শক্তির আশীর্বাদ সব আজ ধুলায় মিশে গেছে। আমি আজ আর ডাক্তার নই। আমি আজ এক অসহায় মা, যে নিজের ভিতরের রাক্ষসীর সাথে শেষ লড়াইটা লড়তে চলেছে। অনিমেষ আর আমি গাড়ি নিয়ে ঝাড়গ্রামের দিকে ছুটলাম। গতির কাঁটা ১২০ ছাড়িয়ে গেছে। শালবনের ভেতর দিয়ে যখন আমরা ডুলুং নদীর কিনারে পৌঁছালাম, তখন রাত ৩টে। আকাশটা কুচকুচে কালো, যেন কোনো এক অন্ধকারের কালো ছায়া পুরো পৃথিবীটাকে গ্রাস করেছে। বনের ঝিঝি পোকারা আজ স্তব্ধ। যত এগোচ্ছি পচা মাংসের গন্ধটা আরো তীব্র হচ্ছে। আমি নদীর ওপারে সেই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। জীর্ণ কালো পাথরের মন্দিরটি আজ রাতে যেন জীবন্ত হয়ে উঠেছে। মন্দিরের দেয়ালে খোদাই করা ডাইনির মূর্তিগুলো চোখ থেকে যেন টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। মন্দিরের চত্বর থেকে সেই বিশাল রক্ত জবার গাছটার ফুলগুলো আজ রক্তের মতো লাল হয়ে ফুটে উঠেছে। মন্দিরের গর্ভ গিয়ে আমি দেখলাম শাকিনীকে। সে সেই প্রকাণ্ড কালো দেবীর ওপর টিন্নি আর মিন্নিকে শুইয়ে রেখেছে। আমার দুই ছোট্ট মেয়ে অচৈতন্য হয়ে পড়ে আছে। ওদের গলার কাছে শাকিনীর লম্বা নখগুলো চকচক করছে। আমি এসেছি, ওরা ছেড়ে দে! আমি মন্দিরের ভেতরে পা রাখলাম। আমার চোখ দুটো তখন আগুনের গোলার মতো জ্বলছে। শাকিনী আমার দিকে ঘুরে তাকালো। ওর উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ওর শরীরের চামড়াটা যেন পোড়া কাঠ। নিহারিকা, তুই ডাকিনি সামান্যতম ক্ষমতা পেয়ে এত অহংকারী হয়ে গেছিস? তুই হৃৎপিণ্ড খেয়ে শক্তি বাড়াতে পারিস,
কিন্তু আমি এই মন্দিরের আদি শক্তি। তুই আমার কাছে একটা পিপীলিকা মাত্র। শাকিনী এক লাফে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। লড়াই শুরু হলো। একদিকে ডক্টর নিহারিকা সেন নতুন পাওয়া পৈশাচিক শক্তি, আর অন্যদিকে শাকিনীর কয়েক হাজার বছরের প্রাচীন শক্তি। শাকিনীর নখগুলো আমার কাছে পিছিয়ে দিল, কালচে লাল রক্ত আমার কাপড় ভিজিয়ে দিল, কিন্তু আমি কোনো ব্যথা অনুভব করলাম না। আমি ওর ঘাড়ে আমার দাঁত বসালাম। মানুষের রক্ত নয়, ওর শরীর থেকে বেরিয়ে এলো এক বিষাক্ত তরল। শাকিনী আমার থেকে অনেক বেশি শক্তিশালী। সে আমাকে ছুঁড়ে মারল মন্দিরের দেয়ালে। আমার পাঁজরের ঘট মোড় মোড় করে ভেঙে গেল। যন্ত্রণায় আমি বেঁকে গেলাম, কিন্তু আমি আবার উঠলাম। আমার সন্তানদের জন্য আমার ভেতরের মাতৃশক্তি আজ লড়ছে। হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন আজ আমাকে জেদ দিচ্ছিল। আমি শাকিনীর একটা হাত উপড়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে তার জাদু মন্ত্র দিয়ে আমার উপর কালচে ধোঁয়া ছড়িয়ে দিল। আমার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। আমি বুঝতে পারলাম আমি হেরে যাচ্ছি। শাকিনী আমাকে মাটিতে আছড়ে ফেলে আমার বুকের ওপর পা দিয়ে দাঁড়ালো। ওর নখগুলো আমার হৃৎপিণ্ডের ঠিক ওপরে। নিহারিকা, তোর হৃৎপিণ্ডটা খেয়ে আমি আজ পূর্ণতা পাবো। আজ তুই শেষ। আমি হেরে যাচ্ছি দেখে অনিমেষ সেই শক্তির ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ও একজন রক্তমাংসের সাধারণ মানুষ। সেই শক্তি ওকে ছুঁড়ে ফেলে দিল। অনিমেষের মাথা ফেরে রক্ত পড়তে লাগলো। আমি সব দেখছি, কিন্তু আমার সময় শেষ। সেই শক্তির সাথে আর আমি লড়াই করতে পারবো না। আমি যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছি, ঠিক তখন আমার কানে এলো মিন্নির একটা অস্পষ্ট ডাক। মা, বাঁচাও আমাদের মা। ওই একটা শব্দ আমার ভিতরে থাকা মাতৃত্বকে এক নিমেষে জাগিয়ে তুলল। আমি বুঝলাম আমি এই রাক্ষসীকে শক্তিতে হারাতে পারবো না। ওকে হারাতে হবে উৎসর্গ দিয়ে। ঝাড়গ্রামের দেবী আজ রক্ত চান। যদি আমি আমার সন্তানদের বাঁচাতে চাই, তবে দেবীকে আমার নিজের রক্ত আর হৃৎপিণ্ড দিতে হবে, যা এই 2 বছর ধরে অপবিত্র হয়ে আছে। আমি আমার শেষ শক্তিটুকু সঞ্চয় করলাম। শাকিনী যখন আমার বুক চিরে হৃৎপিণ্ডটা বের করতে চাইল, আমি বাধা দিলাম না, বরং আমি নিজেই আমার ডান হাতের নখ দিয়ে নিজের বুকটা চিরে ফেললাম। শাকিনী স্তম্ভিত হয়ে গেল। শাকিনী, তুই আমার সন্তানদের চাস? দেবী কি শুদ্ধ রক্ত চান? তবে নেই, এক মহাশক্তি আধারের হৃৎপিণ্ড নেই। আমার এই রক্ত জবার মতো লাল হৃৎপিণ্ড আজ দেবীর বেদিতে উৎসর্গ করলাম। মন্দিরে ডাকিনীর একটি অস্ত্র ছিল, রক্তছুরি। রক্তছুরি হলো ডাকিনীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ব্যক্তিগত অস্ত্র। এটা শুধু হত্যা করার জন্য নয়, বরং এটি শক্তি শোষণ ও নিয়ন্ত্রণ করার কাজ করে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে শাকিনীকে ঠেলে ফেলে দিলাম এবং সেই রক্তছুরিটি দিয়ে নিজের হৃৎপিণ্ড সজোরে আঘাত করি। আমার আকাশ ফাটা আর্তনাদে পুরো অরণ্য কেঁপে উঠল। সাথে সাথে এক অলৌকিক কাণ্ড ঘটল। মন্দির থেকে এক তীব্র সাদা আলো নির্গত হলো। শাকিনী আর্তনাদ করে উঠল। না, এই হতে পারে না। তুই নিজেকে শেষ করলি কেন? শাকিনীর শরীরটা ধীরে ধীরে ছাই হয়ে বাতাসে মিশে যেতে শুরু করলো, কারণ দেবীর ক্ষুধা আজ পূর্ণ হয়েছে এক মহাশক্তির বিসর্জনে। মন্দিরের সেই পৈশাচিক আবহ এক নিমেষে শান্ত হয়ে গেল। আমি ঝাপসা চোখে দেখলাম টিন্নি আর মিন্নি জেগে উঠেছে। ওরা উঠে বসে আমাকে দেখতে পাচ্ছে না, কারণ আমার শরীরটা তখন ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। আমি আর সেই রাক্ষসী নই, আমি আর সেই ডক্টর নিহারিকা সেনও নই। আমার ভেতরে সেই পৈশাচিক দম্ভ, সেই কালচে লাল লাভা সব আজ শান্ত হয়ে গেছে। আমি অনুভব করলাম আমার পিঠ থেকে সেই অদৃশ্য পাহাড় প্রমাণ বোঝাটা নেমে গেছে। আমি মুক্তি পেয়েছি। ঝাড়গ্রামের সেই অভিশপ্ত শক্তি আমার সাথে সাথেই ছাই হয়ে মিলিয়ে যাচ্ছে। অনিমেষ অনেক কষ্টে উঠে বসেছে। ও আমার দিকে দেখল, কিন্তু স্ত্রীর রূপে নয়, এক অদ্ভুত জ্যোতির্ময় ছায়া হিসেবে। আমি অনিমেষের চোখের দিকে তাকালাম। আমার শেষ বার্তা ওর মনের গভীরে পৌঁছে গেল। বাচ্চাদের নিয়ে চলে যাও অনিমেষ, এই অভিশাপ শেষ হয়েছে। ভোর হচ্ছে। শালবনের মাথার ওপর প্রথম সূর্যের আলো এসে পড়েছে। ডুলুং নদীর জল আজ আর রক্তবর্ণ নয়,
ওটা এখন কাঁচের মতো স্বচ্ছ। আমি ডক্টর নিহারিকা সেন। আমি হার্ট স্পেশালিস্ট ছিলাম, আমি ডাকিনী ছিলাম, কিন্তু আজ আমি কেবল একজন মা, যে নিজের মৃত্যু দিয়ে নিজের সন্তানদের জীবন দান করেছে। আমার শরীরটা এখন ভোরের কুয়াশার মতো বাতাসে মিশে গেল। মন্দিরের সামনে সেই রক্তজবা গাছটা থেকে শেষ একটা ফুল খসে পড়ল বেদির উপরে। কলকাতা শহর আজ এক নতুন সকালে জাগবে। সেখানে আর কোনো আধ খাওয়া লাশ থাকবে না, থাকবে না কোনো রক্তপিপাসু ডাকিনী। ডাকিনীর এই উপাখ্যান আজ এখানেই শেষ হলো। আমি নিহারিকা, আমি আজ মুক্ত। ডক্টর নিহারিকা সেন। শুনছিলেন দীনেশ চ্যাটার্জির লেখা আমি ডাকিনী। মূল গল্পপাঠ বা ডাকিনীর চরিত্রে সোমা কুমার, গজেন্দা এবং অন্যান্য গল্পপাঠে অনিমেষ কুমার, শাখিনীর চরিত্রে জয়িতা ভট্টাচার্য, অনিমেষের চরিত্রে অঙ্কুর মাল, তিন্নির চরিত্রে শ্রীতমা আধিকারী এবং সর্বশেষে ডক্টর অভিক চ্যাটার্জির চরিত্রে আমি ফ্যান্টম। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আবার আসবো পরের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভয় পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। নমস্কার।